প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আজকের যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আছো, তাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সেই শুভকামনায় আমি আবার শুরু করছি আজকের ভূগোল ও পরিবেশ বিষয়ক যে ক্লাসটি, সেটি তোমাদের সাথে আমি নিচ্ছি ক্লাসটি। তো আজকের যে আমাদের যে সামনে যে সিলেবাস পড়াগুলো আছে, আমরা সামনে যে পরীক্ষা যে পড়াগুলো, ফাইনালের যে পড়াগুলো আছে, সিলেবাসে যা আছে, সেগুলো থেকে আমি একটা বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হলো যে চতুর্দশ অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায় থেকে একটা বিষয় আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেটা হলো যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ একটা চ্যাপ্টার আছে তোমাদের। এই চ্যাপ্টারটা এখানে তোমরা প্রথমেই দেখো যে একটা জিনিস, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো বাংলাদেশের মধ্যে আমাদের আসলে দুর্যোগ কি, আর বাংলাদেশের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগ বিপর্যয় বা দুর্যোগগুলো হয়ে থাকে সাধারণত প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, এগুলো মানুষের কোনোই নাই। তারপরও এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমেই আমরা জানবো যে দুর্যোগ আসলে কি। দুর্যোগ বিষয়টা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তারপরে তারপর আছে বিপর্যয়। তোমরা দেখো দুর্যোগ কি। দুর্যোগ হচ্ছে, এই যে আমি এখানে লিখছি বোর্ডে একটা লেখা, দেখো সংজ্ঞাটা, এটা পরীক্ষাতে তোমাদের আসে যে দুর্যোগ কি। সৃজনশীল প্রশ্নের মধ্যে 1 নম্বরেই এই প্রশ্নটা ক, খ, গ, ঘ দিয়ে 4টি প্রশ্ন থাকে উদ্দীপক সহকারে। সেখানে প্রথম প্রশ্নটাই দুর্যোগ কি, এটা অনেক সময় এই প্রশ্নটা আসে। আর প্রশ্নটা যদি নাও আসে, তারপরেও আমাদেরকে এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে অন্তত এটা ভালোভাবে জানতে হবে আসলে দুর্যোগটা কি। তো দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। তাহলে দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, এরকম একটা ঘটনা যে যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায়। আমরা সমাজে বসবাস করি, এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম আমরা করে থাকি, প্রতিনিয়তই আমরা কাজগুলো করে থাকি। তো সেখানে দেখা যায় যে আমাদের জীবন, সম্পদ এবং পরিবেশের উপর একটা মাঝে মাঝে বন্যা, খরা, এগুলো ঋতুভিত্তিক যে দুর্যোগগুলো আছে সেগুলো হয়ে থাকে। তো এই স্বাভাবিক জীবনযাপন যখন ব্যাহত হয়ে যায়, তখন এই দুর্যোগের কারণে প্রচণ্ডভাবে একটা ক্ষতি সাধন হয়, তখন এটা হয়ে যায় একটা দুর্যোগ। যেমন এই যে বর্তমান সময়ে যে কোভিড-19, এটা একটা দুর্যোগ, একটা দুর্যোগময় সময়, একটা কঠিন একটা সময়। আমরা দীর্ঘদিন এই ভাইরাসের কারণে আমরা সবাই একটু আতঙ্কিত। এখন আল্লাহর রহমতে একটু হয়তো আমাদের মনে আল্লাহ পাক আমাদেরকে শক্তি, চেতনা, আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। যাই হোক, এই দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন, পরিত্রাণ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। তো যাই হোক, এটাও একটা, এই যে আজকে যে আমাদের পরিস্থিতি, এটাও একটা সবচেয়ে বড় একটা দুর্যোগ সারা বিশ্বের মধ্যে, এই দুর্যোগটা। তো তোমাদের দেখো, যেটা আমি বলতে চাচ্ছি যে দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায়। এরূপ একটা ঘটনা যা সমাজে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতি সাধন করে। আমাদের জীবনে
ক্ষতি সাধিত হবে, সম্পদে ক্ষতি সাধিত হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট। স্বাভাবিক যে একটা পরিবেশ সেটা যখন ব্যাহত হয়ে যায়, সেটা যখন নষ্ট হয়ে যায়, তখন সেটা দুর্যোগের কারণেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা হয় যে এটা একটা দুর্যোগ। আচ্ছা, এখন আমরা বলতেছি যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু সেই সাথে আরেকটা সংজ্ঞা দেখো, বিপর্যয়। আমি লিখছি এখানে বিপর্যয়টা কি। তো বিপর্যয় বলতে বোঝানো হয় যে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা। তাহলে তো বিপর্যয় বলতে বোঝানো হয়েছে যে কোনো এক আকস্মিক, চরম এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা। আচ্ছা, এরপরে এই ঘটনা জীবন এবং সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে। জীবন এবং সম্পদের উপর এটা কি করবে? আঘাত করবে। এটা হচ্ছে বিপর্যয়। আজকে আমাদের দেখো, আমরা যে সময়টা মানে বর্তমান সময়টা কোভিড-19 বা এই যে ভাইরাসের যে সময়টা যাচ্ছে, দীর্ঘদিন আমরা আমাদের কাজকর্ম, তারপরে বিভিন্ন রকমের জীবনযাপন, বহুত কষ্টে অনেকে জীবনযাপন করতেছে। তো এটা হচ্ছে বিপর্যয়। তো এই যে দুর্যোগ এবং বিপর্যয়, হ্যাঁ, এটা একে অপরে পারস্পরিক সম্পর্কযুক্ত। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশ একটা সবসময় প্রাকৃতিক দুর্যোগময় দেশ। তোমরা জানো যে বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগময় দেশ। এখানে বিভিন্ন রকমের বন্যা দুর্যোগগুলো কি হয়ে থাকে, যে বন্যা, খরা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, তারপরে ভূমিকম্প, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের আঘাত হানে। তারপরে জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো। আচ্ছা, তারপরে ভূমিকম্প, তারপরে ঘূর্ণিঝড়গুলো, হ্যাঁ, এগুলো। তো এই যে দুর্যোগময় সময় বা দুর্যোগে আমাদের কি করণীয় বা আমাদের কি করতে হবে? বন্যা, এখানে প্রথমেই যেটা বলতেছি যে বন্যা, তাহলে বন্যা কি? বন্যা একটা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা অন্যতম। তো দেখো, বন্যা আমাদের যে বন্যাগুলো হয় আমাদের দেশে, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং বৃষ্টিবহুল দেশ। প্রচুর বৃষ্টি হয়, তারপরে সেখানে বন্যা হয়। তারপরে আর বৃষ্টিপাতের পরিমাণ কত? এদেশে বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখো, তো বন্যায় কি হয়? যখন প্রচুর বৃষ্টিপাত হয়, বর্ষার সিজনে প্রচুর বৃষ্টিপাত হয়, তখন বর্ষার পানিটা উপচে পড়ে, তারপরে এখানে বন্যা হয়। এই বন্যার কারণে দেখো, বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ আমি লিখছি এখানে, বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কত? 2300 মিলিমিটার। 2300 মিলিমিটার। আর বাংলাদেশের তোমরা দেখতে পাবে যে বাংলাদেশের যে 57টি আন্তর্জাতিক নদী সহ 700টি নদী আছে এবং এগুলো জালের মতো, আন্তর্জাতিক নদী সহ 700টি দেশে জালের মতো বিস্তার করে আছে এই নদীগুলো। তাহলে এইখানে তোমরা দেখবা যে বন্যা চ্যাপ্টারটা যখন পড়বা, এই চ্যাপ্টারটা যখন পড়বা এই অধ্যায়ের, তোমরা দেখতে পাবা যে বন্যার বিষয়ক যে পয়েন্টটা আছে সেটা
এখানে পাবা যে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কত, যদি পরীক্ষাতে আসে, পরীক্ষাতে আসতে পারে শর্ট প্রশ্ন একটা, যে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কত। তাহলে এখানে অপশন যদি দেওয়া থাকে 4টা, 2300, ধরো 2300 দিছে, 2300 দিছে নাম্বার ক, এভাবে খতে দিছে নাম্বার 2400, তারপরে গতে দিছে 2500, তারপরে ঘতে দিছে 2600, সাপোজ ধরো এরকম দিছে। তাহলে কোনটা সঠিক? তাহলে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ হবে 2300 মিলিমিটার। এটাই অ্যান্সারটা কারেক্ট। ঠিক আছে, এরপরে দেখো 2600 মিলিমিটার, তাহলে এইটাই কারেক্ট। তোমরা এটাকে বৃত্তটাকে ভরাট করে দিবা। ঠিক আছে, তোমাদের অ্যান্সার উত্তরপত্রে এভাবে এরকম পরীক্ষাতে আসবে এগুলো, তখন তোমরা এটা অ্যান্সার করবা। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, বাংলাদেশের যে বন্যা হয়, এই যে বন্যা হয়, সেই বন্যার কারণগুলো কি? বন্যার বিভিন্ন রকমের বিভিন্ন প্রাকৃতিক কারণগুলো আছে, মানব সৃষ্ট কিছু কারণ আছে, প্রাকৃতিক কারণ আছে। দুইটা কারণ, একটা হচ্ছে বন্যার যে কারণ, বন্যার কারণ মানে বন্যা হওয়ার কারণগুলো কি? বন্যার কারণের মধ্যে এক হচ্ছে প্রাকৃতিক কারণ, দুই হচ্ছে মানব সৃষ্ট কারণ, মানব সৃষ্ট। তাহলে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ, বন্যার কারণ। তাহলে প্রাকৃতিক কারণগুলো দেখো, এটা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবে যেটা হয় সেগুলো, এই কারণগুলো কি কি সে আমাদের জানতে হবে যে এই কারণগুলো কি। তাহলে এই প্রাকৃতিক কারণের মধ্যে যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, দেখো প্রাকৃতিক কারণ, এক নম্বরে উজানে বৃষ্টি, উজানে বৃষ্টি। ভৌগোলিক কারণ, তিন নম্বরে জলবায়ুর প্রভাব, মৌসুমী জলবায়ুর নাম্বার 4, মূল নদীর গভীরতা কম। নাম্বার 5, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত।
বিষয় হিমালয় থেকে হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ নাম্বার 7 নাম্বার 7 বঙ্গোপসাগর তীব্র জোয়ার ভাটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণ। বাংলাদেশের যে প্রাকৃতিক কারণে যে কারণে বন্যাটা হয়ে থাকে, এখানে কিছু কারণ আমি এখানে আটটা কারণ আমি এখানে লিখছি, আরও অনেক কারণ আছে। তো যাই হোক, আমি তোমাদের যে পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে, বন্যার যে কারণগুলো আছে দেওয়া আছে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখো, বাংলাদেশের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে উজানে বৃষ্টি, এটা একটা অন্যতম কারণ। তারপরে ভৌগোলিক কারণ, ভৌগোলিক অবস্থানগত কারণ। তারপরে মূল নদীর গভীরতা কম, মানে নদীর যদি গভীরতা কম হয় সেক্ষেত্রে বন্যা হয়। আচ্ছা, তারপরে শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত। তার মানে কি, শাখা নদীগুলো যে নদীগুলো আছে সেখানে পানি প্রবাহিত হয়ে বা পানি গিয়ে বা স্রোত যেখানেই হোক পানি জমতে পারে না, যে পলি দ্বারা আবৃত থাকে। হিমালয়ের বরফ গলা পানি, হিমালয় থেকে যে ঠান্ডা যে বরফ দ্বারা আবৃত হিমালয়, এখানে এই পানিটা, এই বরফগুলো যখন গলে একটা প্রবাহিত হয়, পানির স্রোত হিসেবে প্রবাহিত হয়, এবং এটা বিভিন্ন নদ নদী, সাগর, মহাসাগর এবং নদী শাখা নদী সেখানে গিয়ে পতিত হয়, মানে হয়, ভরে যায়। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা অন্যতম কারণ। তারপরে বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা, সেখানে যখন জোয়ার ভাটা হয়, হ্যাঁ, জোয়ার ভাটায় তোমরা জানো যে পানিটা একটু হয়, বাড়ে কমে। তো যখন নাকি এটা জোয়ার হয় তখন বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ভূমিকম্পের কারণে আমাদের এখানে বন্যা হয়ে থাকে। তো যাই হোক, এই কারণগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এখন এখানে দেখো তোমরা, এই প্রশ্নটা এখানে প্রশ্ন থাকতে পারে যে তোমাদের যে বন্যা কী কী কারণে হয়ে থাকে, তার মধ্যে যদি মনে করে এখানে যে অপশনগুলো দিল, যদি সাপোজ ধরো যে মৌসুমি জলবায়ুর প্রভাব দুইটা বা এখানে ধরো 3টা দিছে, এই 3টা কারণ উল্লেখ করছে। সাপোজ প্রশ্নের মধ্যে এই 3টা কারণ উল্লেখ করছে। এই 3টা কারণ ছাড়া যদি অন্য কোনো কারণগুলো থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা প্রাকৃতিক কারণ, যে বাংলাদেশের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে বন্যা হয়ে থাকে, যে এই বিষয়গুলো আছে কিনা, তাহলে তুমি ওইটার মধ্যে টিক মার্ক দিবা। বুঝতে পারছো? তো এই কারণগুলো তুমি মনে রাখবা, মুখস্থ রাখবা বারবার, যে উজানে বৃষ্টি, ভৌগোলিক কারণ, মৌসুমি জলবায়ু প্রভাব, মূল নদীর গভীরতা কম, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, হিমালয়ে বরফ গলা পানি প্রবাহ, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা এবং ভূমিকম্প। এই কারণগুলো মনে রাখবা। তোমরা বুঝতে পারবা যে প্রাকৃতিক কারণ কোনটা আর মানব সৃষ্টি কারণ কোনটা, তাহলেই তোমরা যেটাই আসুক, যে প্রশ্নটাই আসুক, তোমরা অ্যান্সার করতে পারবে।
দেখো তারপরে মানব সৃষ্টি কারণ, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ, দুইটা কারণ, এটা প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্টি কারণ। নাম্বার খ মানব সৃষ্ট। মানব সৃষ্ট কারণের মধ্যে দেখো দেখো এখানে আমি লিখছি যে মানব সৃষ্টি কারণ, মানব সৃষ্টি কারণের মধ্যে যদি নদীর অববাহিকা, তাহলে প্রাকৃতিক কারণ একটা আর মানব সৃষ্টি কারণ একটা। তাহলে মানব সৃষ্টি কারণগুলোর মধ্যে কি কি যে বন্যা হয়ে থাকে, সেটা হচ্ছে যে নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন। প্রশ্ন থাকতে পারে যে মানব সৃষ্ট কারণের মধ্যে তোমাকে উল্লেখ করে দিল যে নদীর অববাহিকায় যে বাংলাদেশে বন্যার কারণ কি, তাহলে দেখা গেল যে এখানে তিনটা প্রশ্ন এভাবে যে রোমান সংখ্যা এইভাবে দিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে। ধরো এখানে দিল নদীর অববাহিকায়, এটা দিল নদীর অববাহিকায়, ঠিক আছে, তারপরে দিল হিমালয় বরফ গলা পানি। তাহলে মানব সৃষ্টি কারণের মধ্যে তাহলে নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন, তাহলে এটাই সঠিক, তাহলে এক নম্বরটাই সঠিক হবে। তো এটা তোমাকে বুঝতে হবে যে নদীর অববাহিকায় মানব সৃষ্টি কারণগুলো কি কি। মনে রাখবে যে মানব সৃষ্টি কারণের মধ্যে নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন। এরপর আসো গঙ্গা নদী, নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন কি, যে দেখো আমাদের প্রচুর পরিমাণে আমাদের দেখো নদীর পারে যে গাছগুলো বৃক্ষ লাগানো হয় সেগুলো বনাঞ্চল অঞ্চলে, দক্ষিণাঞ্চলে দেখবা যে সেখান থেকে অনেক বৃক্ষ সুন্দর সুন্দর বনের বৃক্ষগুলো কর্তন করে নিয়ে আসে, হ্যাঁ, কাইটে নিয়ে আসে। তখন আমাদের কি হয় যে বন্যার প্রভাব দেখা দেয়। এগুলো হ্যাঁ যে ভারসাম্য, প্রাকৃতিক যে ভারসাম্য দরকার সেটা নষ্ট হয়ে যায়। তখন হ্যাঁ এই গাছপালা না থাকার কারণে নদী ভাঙন হয়, তারপরে আমাদের ব্যাপক ক্ষতি সাধন হয়। তো এটা হচ্ছে মানুষ যে কারণে, মানুষের কারণে যে বন্যা বিপর্যয়টা হয়, মানুষের কারণে যে দুর্যোগটা হয়, সেটা হচ্ছে যে এই নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন। এটা তো মানুষ বৃক্ষটাকে কেটে বিভিন্ন কাজে ব্যবহার করতেছে নিজের স্বার্থের জন্য। আসলে এই কারণে দেখা গেছে যে আমাদের এই পৃথিবীর পরিবেশের যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, তো যার কারণে বন্যা দেখা দেয়। এরপরে আসো গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ। এই যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, তো তখন দেখা যায় যে এটা একটা অন্যতম একটা কারণ, এই বাঁধ একটা অন্যতম কারণ, এটা পরীক্ষা থাকতে পারে। এরপর দেখো অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিতভাবে যেমন নগরায়ন সৃষ্টি করা, এখানে দালান গোটা বিল্ডিং এবং বিভিন্ন রকমের হ্যাঁ যে তৈরি করা হচ্ছে গাছপালা নষ্ট করে, হ্যাঁ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে করবে, সমতা বজায় রাখবে, সেগুলোর কারণে দেখা গেছে যে আজকে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তো অপরিকল্পিতভাবে আমরা কি করতেছি, নগরায়ন সৃষ্টি করতেছি, যার কারণে এই বন্যায় আমরা কবলিত। আচ্ছা, এরপরে দেখো
তাহলে আমরা আজকে জানলাম কি যে বন্যার যে প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণ, বন্যার প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্টি কারণ। পরীক্ষাতে তোমাদের আসতে পারে যে নাম্বার খতে যদি আসে যে বন্যার কারণগুলো কি কি কারণে বন্যা হয়, তাহলে তোমরা দুইটা পয়েন্ট আলোচনা করবা, যে একটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্টি কারণ। নাম্বার খতে সৃজনশীল প্রশ্ন যদি খতে আসে তখন এই প্রশ্নটা আলোচনা করবে, ঠিক আছে? এটা আলোচনা করবে। তোমরা বাসায় একটু দেখবে, তোমাদের এই অধ্যায়টা তোমরা একটু বই খুলে দেখবে, আরেকবার দেখবে, মিলাবে, এবং আমার এই আজকের এই ক্লাসটা তোমরা ভালোভাবে একটু দেখবে, হ্যাঁ, বোঝার জন্য চেষ্টা করবে, আর বইয়ের সাথে একটু পড়ে মিলাবে, তারপর দেখবা যে তোমাদের পাঠটা ইজি হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। এরপরে এটা গেল বন্যা। এবার আমরা আচ্ছা দেখো, এখানে আমাদের বন্যায় কিন্তু বিভিন্ন প্রভাব ফেলে, বন্যার ব্যাপক প্রভাব ফেলে। যেমন কি প্রভাব ফেলে, তো আচ্ছা এরপর আসো, বন্যা কি প্রভাব ফেলে। 'আচ্ছা, এখানে আমরা জানবো যে আজকে যে বন্যার প্রভাব, যে 2000 সালের বন্যায় দেশের 16টি 2000 সালে কি হয়েছে, যে বন্যায় তোমাদের দেখা গেছে যে 16টি জেলায় 1.84 লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে 2004 সালের মধ্যে যে বন্যাগুলো হয়েছিল 1954 সাল থেকে 2004 সালের মধ্যে, 1954 সাল থেকে 2004 সালের মধ্যে সাল থেকে 2004 সালের মধ্যে যে বন্যাগুলো হয়, 1974, 1978, 1978, 1984, 1988 এবং 1998, 2004। সালে এই কয়টা বন্যা দেখো, এই সনের মধ্যে 1974 সাল থেকে 2004 সালের মধ্যে যে বন্যাটা হয়েছিল, তাহলে 1974 সালে একবার হয়েছিল, 1978 সালে, 1984 সনে, 1988 সনে এবং 1998 সনে এবং 2004 সনে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমাদের যে এই 1974 সন থেকে 2004 সনের মধ্যে
যেসব বন্যাগুলো হয় সেটা হচ্ছে যে 1974 সনে হয়েছে, তারপর 1978 সন, 1984 এবং 1988, 1998 এবং 2004 সন। ওকে, ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাংলাদেশের এই বন্যার যে বিভিন্ন রকমের প্রভাব ফেলে, ঠিক আছে, বন্যার প্রাকৃতিক দুর্যোগ জীবনকে বিপর্যস্ত করে তোলে এবং এটার সাথে মোকাবেলা করা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যার কারণে দেখো এই বন্যা আমাদের একটা ভীষণ একটা বিপর্যয় বলা চলে, একটা দুর্যোগ। আচ্ছা, এরপরে দেখো আমরা কি সম্পর্কে জানবো, যে কি বলে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখো নাম্বার কত, সাধারণ ব্যবস্থাপনা। সাধারণ ব্যবস্থাপনা কি, যে সহজে তাহলে সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা, তারপর নদীর দুতীর ঘন জঙ্গল সৃষ্টি করা, নদীর দুই তীরে। এরপরে নাম্বার 3, নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। নাম্বার 4, বন্যার পূর্বাভাস। ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন। তারপরে নাম্বার 5, পুকুর নালা বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি
সেচের পানি সংরক্ষণ করা, সেচের পানি সংরক্ষণ করা। তারপর নাম্বার 6 দেখো, নদীর প্রতি বছর বন্যা সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা বা তৈরি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে বন্যা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, যে এখানে একটা সাধারণ ব্যবস্থাপনা তৈরি করা, যে সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা। নাম্বার 1, সহজে স্থানান্তরযোগ্য বসতি কেন তৈরি করব? কারণ আমরা এখানে যে বন্যাটা আমাদের যে হয়, দেখা গেছে যে স্থায়ীভাবে যদি করি আমরা সব কিছু, দেখা গেছে যে সেখানে ঘরবাড়িগুলো আমাদের নষ্ট হবে, আমাদের সম্পদ নষ্ট হবে। আর সহজেই যদি আমরা যেখানে যে নদীর সাইডে যে বসতিগুলো আমরা করি বা সাগরের কাছাকাছি উপকূলীয় অঞ্চলে যে কাছাকাছি যে বসতিগুলো আমরা স্থাপন করি, সেক্ষেত্রে আমাদের ওইভাবেই পরিকল্পিতভাবেই আমাদের সেই বসতি স্থাপন তৈরি করা। এরপরে দেখো, নদীর তীর ঘন জঙ্গল সৃষ্টি করা। কারণ যদি বনাঞ্চল থাকে বা থাকে তোমার কি বলে জঙ্গল বা গাছপালা বেশি থাকে, তখন দেখা গেছে যে তীরটা ভাঙন হয় না, আর সেক্ষেত্রে পরিবেশের উপর একটা প্রভাব পড়ে না। আচ্ছা, এরপরে দেখো, নদীর শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। তো এখানে দেখা গেছে যে নদীর যে আমাদের যে ব্যবস্থাপনা, যে শাসন করার যে ব্যবস্থাপনা, এগুলো আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। কারণ দেখা গেছে যে এখানে অনেক দস্যুরা বা অপরিকল্পিতভাবে তারা শাসন করে বা তারা এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, দুষ্কৃতিকারীরা। তখন দেখা গেছে যে এর কারণেও এটা কি হয়, এর কারণে বন্যা হয়ে থাকে। তারপর দেখো, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন সাধন করা। তাহলে বন্যা যে হয় সেটা আমাদের পূর্বাভাস এবং সতর্কীকরণ যে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাকে জানার জন্য বা বোঝার জন্য, পূর্বাভাস পাওয়ার জন্য সেই ব্যবস্থাকে আরও উন্নত সাধন করতে হবে। তারপর দেখো, এরপর আছে পুকুর যে নদী নালা আছে, যে বিল আছে প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা, সেচের পানিটা সংরক্ষণ করা। আচ্ছা, তাহলে পুকুর নদী নালা এগুলো খনন করতে হবে কেন? কারণ এইগুলোর যখন বরফগোলা, হিমালয় পর্বত থেকে বরফগোলা যে পানিগুলো চলে আসে, নদীর স্রোত, আমাদের নদীর গভীরতা কম বিধায়, যার কারণে এই বন্যাটা দেখা দেয়। এজন্য আমাদের কি করতে হবে? পুকুর, নালা, বিল এগুলোকে খনন করতে হবে। তারপরে আসো, প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। তাহলে প্রতি বছর যে বন্যা যে হয়, সেটাকে প্রশাসনিকভাবে একটা কাঠামোবদ্ধ যে প্রশাসনিক কাঠামো, সেটাকে তৈরি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে তোমাদের সাথে যে বিষয়টা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে, এই প্রাকৃতিক দুর্যোগ বিষয়ের মধ্যে প্রথমে আমি যে বলছিলাম যে 2টা কারণে বন্যা হয়ে থাকে, একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণ। তো প্রাকৃতিক কারণগুলো এখানে আমি তোমাদেরকে বলছি, এর আগে আলোচনা করছি। তারপরে মানব সৃষ্ট কারণ, এরপরে বন্যার প্রভাব, এরপর আসলে বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালোভাবে আমার এই ক্লাসটা একটু দেখবে, প্লাস বাসায় বসে তোমরা এই অধ্যায়টা আবার একটু তোমাদের মেন বইটাকে ফলো করবে, দেখবে ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে।
এখন এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সৃজনশীল প্রশ্ন যে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো আলোচনা করো, যে কিভাবে এটা আলোচনা করা হয়। তো তখন এই কারণগুলো তোমরা উল্লেখ করবা, এই কারণগুলো আলোচনা করবা। এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি আবার তোমাদেরকে এর ব্যাপারে আরও একটু সুন্দরভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই পরবর্তী ক্লাসের জন্য ইনশাল্লাহ অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।